আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আবার আমি চলে এসেছি তোমাদের মাঝে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিট এর মিশনে হচ্ছে আজকে পদার্থবিজ্ঞান প্রথম বছরের আমাদের একটা চ্যাপ্টার নিয়ে আসছি, মহাকর্ষ ও অভিকর্ষ। আজকে আমরা এই চ্যাপ্টারটি থেকে হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ দেখবো। তোমরা জানো যে হচ্ছে আমরা এই সেকশনটাতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিটের মিশনের এই সেকশনটাতে আমরা হচ্ছে বিগত কয়েকটা লেকচার ধরে হচ্ছে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা সলভ করে আসছিলাম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো মহাকর্ষ অভিকর্ষ, সেটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের এই জাহাঙ্গীরনগর অ্যাডমিশন টেস্টের জন্য। তো আজকে আমরা সেই চ্যাপ্টারটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমরা সলভ করতে যাব। তো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করতে যাওয়ার আগে তোমাদের সাথে আমি আরো কিছু কথা শেয়ার করতে চাই আজকে। আহ, তার আগে তোমরা সবাই জানিয়ে দাও যে হচ্ছে তোমরা কোথা থেকে আমার সাথে ক্লাস করছো, তোমরা আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, লাইটিং ঠিক মতো আছে কিনা, তোমরা সবকিছু আসলে ঠিক মতো পাচ্ছ কিনা আজকে আমার ক্লাসে তোমরা একটু দ্রুত জানাও কমেন্ট করে। বৃষ্টি আক্তার জানিয়েছে সে জামালপুর থেকে, ধন্যবাদ। তোমরা আমার সাউন্ড ঠিক মতো পাচ্ছ কিনা একটু দ্রুত আমাকে জানাও। আর হচ্ছে তোমরা বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, লাইটিংটা ঠিক আছে কিনা, তোমরা একটু দ্রুত জানাও কোনো প্রবলেম ফেস করছো কিনা। ইশরাক সাদমান বলছেন ভাই নামটা নেন। আচ্ছা, ইশরাক সাদমান কমেন্ট করেছে। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? আপনাদের কারো কমেন্ট পাচ্ছি না আমি এখনো। আশিক ইসলাম বলছেন নওগাঁ থেকে। ওকে, ধন্যবাদ আশিক ইসলাম। ওকে, চলো আমরা তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করে দিই। তো আজকে ক্লাসের শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। যে তোমরা ইতিমধ্যেই জানো যে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের হচ্ছে ভর্তি পরীক্ষার যে ডেটটা, সম্ভাব্য ডেটটা, এগুলো জানিয়ে দিচ্ছে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী ডিসেম্বরের হচ্ছে কি শেষ সপ্তাহের দিকে হচ্ছে আমাদের এই ভর্তি পরীক্ষাগুলো নিয়ে নেবে। তো এরই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আরো জানতে পেরেছি যে হ্যাঁ, ডিসেম্বরের শেষ সপ্তাহতেই হচ্ছে, এবং ডেট গুলো মোটামুটি, সম্ভাব্য ডেট গুলো আমরা মোটামুটি পেয়ে যাচ্ছিলাম। তো এদিক থেকে বোঝা যাচ্ছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কি আমরা পরীক্ষায় বসতে যাচ্ছি। তো এদিক থেকে দেখা যায় যে আমাদের হাতে 2 মাসেরও বেশি, মানে 2 মাসেরও কম সময় আছে। আমরা খুব বেশি সময় পাবো না, বা ধরতে গেলে হচ্ছে 2 মাস আমরা যদি সময় পেতেও পারি। তো ইতোমধ্যে তোমরা হইতেছে অনেকেই এতদিন কনফিউজ ছিলা যে কি করব বা কি করব না। অলরেডি তোমরা একটা রেজাল্ট হাতে পেয়ে গেছো, তোমাদের এইচএসসি রেজাল্ট হয়েছে। কংগ্রাচুলেশন তোমাদের সবাইকে, তোমরা যারা আমার সাথে আজকে আছো অবশ্যই তোমরা অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসছো। যদি রেজাল্ট অনেক ভালো নাও হয় তবুও আমি বলবো যে হচ্ছে হাল ছেড়ো না। কারণ অনেক ভালো রেজাল্ট করলেই যে অনেক ভালো কিছু করা যায় তেমনটা না। যে অনেকে হয়তো বা অনেক ভালো রেজাল্ট করে নাই, তার অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টে কতটুকু এফেক্ট করবে, অল্প একটু মার্ক কাটা যাবে, সামান্য মার্ক কাটা যাবে। এখন তুমি যদি তোমার ওই জিনিসটাকে স্ট্রেংথ করে নাও, যে ভাবো যে তোমার অনেক বেশি মার্ক কাটা যাচ্ছে না, তুমি হচ্ছে দেখতেছো যে হ্যাঁ তোমার বন্ধুর চেয়ে তোমার একটু সামান্য একটু মার্ক কাটা যাইতেছে, এখন তুমি যদি ভাবো যে তুমি এটাকে ওভারকাম করবা, তাহলে এটাকে খুব ইজিলি ওভারকাম করা পসিবল। অনেক বেশি পরিশ্রম করতে হবে। তোমার বন্ধু দিনে 10 ঘন্টা পড়তেছে, তুমি 12 ঘন্টা পড়ো। তোমার বন্ধু দিনে 8 ঘন্টা পড়তেছে, তুমি 10 ঘন্টা পড়ো। বেশি এফোর্ট দাও, বেশি পরিশ্রম করো, বেশি কাজ করো, ইনশাল্লাহ ফলাফলটাও বেশি পাবা তোমরা, ঠিক আছে? তাহলে নিজের যে শর্ট কামিংস টুকু আছে সেইটুকুকে ফিল আপ করে ফেলো খুব দ্রুত, এবং কি অ্যাটেন্টিভ হও, মনোযোগী হও। ওকে, ইশরাক সাদমান বলছে আমি জামালপুর থেকে, ধন্যবাদ।
আশিক ইসলাম বলছে, ভাই আমার এসএসসি 4.8 এইচএসসি, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো? আসলে ভাইরা এবারের যে সিনারিওটা আমরা দেখছি, যে এবারে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্যেই কিন্তু প্রত্যেকটাতেই চেঞ্জ আসতেছে। যেমন বুয়েট আজকে জানিয়েছে যে তারা এবার প্রিলি নেবে না, ডিরেক্ট রিটেন নেবে। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এরকম কি কিছু না কিছু চেঞ্জ আনতেছে, কারণ এবারে রেজাল্টটা একটু অন্যরকম হয়েছে। তো আমরা বিজ্ঞপ্তি পর্যন্ত থাকি, যে বিজ্ঞপ্তি দিক, আমরা দেখি বিজ্ঞপ্তিতে কি আসে, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। ঠিক আছে। আনোয়ার হোসেন আনোয়ার বলছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো চলো ঠিক আছে, আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসে চলে যাই। তো আজকে আমরা যেহেতু বলেছি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা পড়বো, তো এই চ্যাপ্টার থেকে যে এই প্রশ্নগুলো আমরা হচ্ছে বিগত সালগুলোতে আসতে দেখছি, তো সেই কোশ্চেন গুলো আমরা হচ্ছে আজকে সলভ করব। সেগুলোর মধ্যে থেকে প্রথমেই আমরা একটা কোশ্চেন আজকে পেয়ে যাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি এসেছিল 2022-23 শিক্ষাবর্ষে, সরি 24-25 শিক্ষাবর্ষ, অর্থাৎ কি এর আগের টাইমেই আসছিল। তো তোমরা আমার সাথে সাথে তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে, আমি একটা প্রশ্ন বোর্ডে নিয়ে আসার সাথে সাথেই তোমরা হচ্ছে ওটার উত্তর করার চেষ্টা করবে। তাহলে কি হবে যে আমি সেটার ব্যাখ্যা অবশ্যই বলতে থাকবো। ইন দা মিন টাইম তোমরা যারা হচ্ছে যত দ্রুত এই অ্যান্সারটা করতে পারবে, দ্যাটস মিন তোমরা বুঝে নেবে যে হ্যাঁ তোমার এই প্রিপারেশনটা হয়ে যাচ্ছে খুব দ্রুত। এখন এই কেন হচ্ছে তোমরা এই অ্যান্সারটা করতে যাবে? ওকে, তোমরা অলরেডি কোশ্চেন ব্যাংক পড়া শুরু করছো, এই চ্যাপ্টার গুলো পড়া শুরু করছো। এখন যদি তোমরা এই জিনিসগুলোকে পারা শুরু করো, যে হচ্ছে আমি আজকে যতগুলো কোশ্চেন করাবো সবগুলোই যদি আমরা যদি হচ্ছে কি পারি, সেক্ষেত্রে সেই জিনিসটা আসলে কি মেসেজ দেয়? সেই জিনিসটা মেসেজ দেয় যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিগত বছরের এই চ্যাপ্টারের সবগুলো প্রশ্নের উত্তর আমি পারি, যে প্রশ্নগুলো আমাদেরকে আজকে দেখানো হচ্ছে সেই প্রশ্ন উত্তরগুলো আমি পারি। তাহলে কি আমার প্রিপারেশনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য অনেকটাই এগিয়ে থাকবে। তো চলো দেখা যাক আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আসছি। যে এখানে কি বলা আছে, যে গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব আর হলে কেপলারের তৃতীয় সূত্রানুসারে কোনটি আসলে সঠিক? কেপলারের তৃতীয় সূত্রানুসারে কোন জিনিসটি সঠিক? ওকে, কেপলারের কয়টা সূত্র ছিল? টোটাল তিনটা সূত্র ছিল। তাহলে কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী অজয় বিশ্বাস বলেছে হচ্ছে অ্যান্সার ডি। হ্যাঁ, কেপলারের তৃতীয় তৃতীয় সূত্র অনুযায়ী আমরা দেখতে পাই যে হ্যাঁ অজয় বিশ্বাসের সূত্র মানে যেটা বলেছে সেটা সঠিক হয়েছে। তো কেপলারের তৃতীয় সূত্রটা কি ছিল? কেপলারের তৃতীয় সূত্রটা ছিল টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউ। এটা ছিল কি আমাদের কেপলারের তৃতীয় সূত্র। কেপলারের 3 নম্বর সূত্রতে এই জিনিসটা বলা ছিল। তো আমরা কি সবাই হচ্ছে এই জিনিসগুলা ট্রাই করার চেষ্টা করব, সবাই হচ্ছে কি আমরা এই অ্যান্সার গুলা কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতটুকু প্রিপেয়ার হচ্ছি, বা এই কোশ্চেন গুলোর সাথে আমরা কতটুকু মানে পরিচিত, বা এই কোশ্চেন গুলো আমরা কতটুকু চিনি। তো চলো হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাই। মহাকর্ষ অভিকর্ষ কিন্তু অ্যাডমিশন টেস্টে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে অনেক কোশ্চেন আসে, রিসেন্ট ইয়ার গুলোতে অনেক কোশ্চেন আসছে আমরা দেখতে পারছি। এবং কোশ্চেন গুলা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন গুলো অনেক টাফ হয় না, বাট কি অনেক কনসেপচুয়াল হয়, অনেক ট্রিকি হয়। তো চলো আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই, যে কি বলছে, যে যদি পৃথিবীর ভরকে দ্বিগুণ করা হয় তবে সূর্যকে একবার আবর্তন করতে কত সময় লাগবে, বা একবার আবর্তনের সময় কত হবে? তোমরা যারা আমার সাথে লাইভে আছো তারা হচ্ছে দ্রুত জানিয়ে দাও। আর তোমাদেরকে আবারও বলে দিই, যে তোমরা যারা আমার সাথে এখন লাইভে আছো তোমরা হচ্ছে নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের বন্ধু বান্ধব যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তোমাদের ক্লাসটা আজকে শেয়ার করে দাও। তাহলে কি হবে, যে তোমরাও ওই ক্লাসটি করতে পারবে এবং তোমাদের বন্ধুরাও একই সাথে কি ক্লাসটি করতে পারবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে ক্লাসটি শেয়ার করে দাও। তো চলো আমরা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার আজকে দেখে নিই, যে পৃথিবীর ভরকে দ্বিগুণ করা হয় তবে সূর্যকে একবার আবর্তনের সময় কতটুকু হবে? তো পৃথিবীর ভরের সাথে কি পৃথিবীর আবর্তন কালের কোনো সম্পর্ক আসলে আমরা দেখেছি? পৃথিবীর আবর্তন কালের ফর্মুলাটা কি ছিল? পৃথিবীর আবর্তন কালের ফর্মুলাতে আমরা হচ্ছে কি ভর সংশ্লিষ্ট কোনো রাশি আসলে দেখি না। সেক্ষেত্রে দেখা যায় যে ভরের সাথে যেহেতু কোনো সংশ্লিষ্টতা নাই, সেক্ষেত্রে পৃথিবীর আবর্তনকালে ভর কোনো ভ্যালু অ্যাড করবে না। সেক্ষেত্রে আবর্তনকাল আগেও যত ছিল এখনো ততই থাকবে। তো জানিয়েছে আনোয়ার হোসেন আনোয়ার 2-এর খ। হ্যাঁ, আহ আশিক ইসলাম, অজয় বিশ্বাস, তোমরা সবাই জানিয়েছো 2-এর খ। ধন্যবাদ, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। সুলতানা জানিয়েছেন যে এই ইউনিট আবেদন যোগ্যতা এখনো বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়নি, তবে পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী যদি দেখেন তাহলে সেখানে আপনারা যে দেখতে পারবেন যে আবেদন যোগ্যতা কত লাগে। বাট এবারে যেহেতু রেজাল্ট একটু চেঞ্জ আসছে, হয়তো বা একটু চেঞ্জ আসতে পারে, বাট সেটা অনেক বেশি না।
মানে যোগ্যতাটা বাড়বে না, হয়তো বা একটু কমতে পারে। তো তোমরা হচ্ছে পূর্ববর্তী যে বিজ্ঞপ্তিটা ছিল সেখান থেকে আইডিয়া নিতে পারো যে আবেদন যোগ্যতাটা কিরকম হতে পারে। আনোয়ার হোসেন আনোয়ারও লিখছে 2-এর বি। হ্যাঁ, সঠিক হয়েছে, তোমাদের সবারই অ্যান্সারটাই সঠিক হয়েছে যে 2-এর বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। যে 3 নম্বর প্রশ্নে কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, যে কোনটি সত্য নয়, দ্যাটস মিন কি অসত্য কোনটি, অর্থাৎ মিথ্যা কোনটি। এই অপশন গুলোর মধ্যে আমার কি কোন জিনিসটা মিথ্যা সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সবগুলো মানে সবগুলো সঠিক দেওয়ার হয়তোবা থাকবে, 3টার মধ্যে হয়তোবা 2টা সঠিক, একটা ভুল, অথবা কি সবগুলাই সঠিক। তো আমরা দেখি যে কি জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। জি এর মান, ক্যাপিটাল জি এর মান কোনো ভরের উপর, কোনো বস্তুর উপর, কোনো মাধ্যমের উপর কি নির্ভর করে না, কারণ জি হচ্ছে কি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এখন এটা কি বলছে, জি এর মান ভূকেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে না। আবারও জি এর মান তো আমরা জানি কি কোনো কিছুর উপরই নির্ভর করছে না, সো জি এর মান বি এর ক্ষেত্রেও নির্ভর করে না। এটাও একটা কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, 3 নম্বরে বলছে জি এর মান কত, 6.657 ইন্টু 10⁻13। তো এই জায়গাটাতে কি আমরা এসে আটকাইতে পারি, কারণ জি এর অ্যাকচুয়াল মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কি আমাদের জি এর কারেক্ট মান। তাহলে কি এই অপশনটাতে তাহলে ভুল আছে, সি নাম্বার অপশনে তাহলে কি ভুল আছে, দ্যাটস মিন কি সি নাম্বার অপশনটা ভুল। যেহেতু সি নাম্বার অপশনটা ভুল, দ্যাটস মিন কি সি নাম্বার অপশনটা সঠিক নয়। তাহলে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর তাহলে কোনটা, সি নম্বর হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর। আনোয়ার হোসেন আনোয়ার, আশিক ইসলাম সবাই জানিয়েছে যে হ্যাঁ, উত্তরটি হবে 3-এর সি। ওকে, আমরা চলো পরের প্রশ্নে চলে যাই। যে আহ, কি বলেছে পরের প্রশ্নে, আমাদের বাইরের উৎস দ্বারা মহাকর্ষীয় বলের বিপরীতে কাজ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 12-13 সেশনের এই কোশ্চেনটা আসছিল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা এই কোশ্চেন গুলা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা, বিভিন্ন সময়ে যে কোশ্চেন গুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আমরা আজকে এখন দেখছি যে বাইরের উৎস দ্বারা মহাকর্ষীয় বলের বিপরীতে কাজ, এই কাজের মানটা আসলে কত হইতে পারে। আনোয়ার হোসেন আনোয়ার পূর্ববর্তী প্রশ্ন যেটা ছিল জি এর মান সেটা লিখে পাঠিয়েছে। হ্যাঁ, তোমারটি সঠিক হয়েছে, 6.673 10⁻11। হ্যাঁ, সঠিক হয়েছে আনোয়ার হোসেন আনোয়ারের যে মানটা পাঠিয়েছে। তো 4 নম্বর প্রশ্নে আমরা যখন আসি, তো বাইরের উৎস দ্বারা মহাকর্ষীয় বলের বিপরীতে কাজ, এটা আসলে কি হবে, অবশ্যই আমাদের কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, তো কেন, সামথিং লাইক যে এটা একটা সারফেস, সেখান থেকে যদি কোনো একটা বস্তু যদি রাখা হয়, তাহলে মহাকর্ষীয় বলটা কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। এবং মহাকর্ষীয় বলের বিপরীতে যদি আমি বাহ্যিক কোনো বল দ্বারা কাজ করতে চাই, তাহলে সেটা কি পুরো উল্টো দিকে। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। যেহেতু 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের তাহলে অবশ্যই আমরা জানি 180 ডিগ্রি হলে কাজের মানটা হয়ে যায় সেক্ষেত্রে কি নেগেটিভ, অর্থাৎ কি বলের দিক একদিকে কিন্তু সরণ হচ্ছে অন্যদিকে। সো বলের দিক আর সরণের দিকের মধ্যবর্তী কোণটা হচ্ছে 180 ডিগ্রি। সো কাজটা হয়ে যাবে কিন্তু আমাদের নেগেটিভ। সেক্ষেত্রে আনোয়ার হোসেন আনোয়ার জানিয়েছে যে হ্যাঁ, নেগেটিভ হবে। তো তোমরা প্রশ্ন দেখার সাথে সাথেই কমেন্ট করার চেষ্টা করো, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে কি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারটাকে হচ্ছে এখান থেকেই যদি আমরা রিভাইজ করে ফেলতে পারি, যে তাহলে আমাদের কি পড়তে বসে আবার অনেক বেশি বেগ পেতে হবে না। আমরা এখান থেকে হচ্ছে কি চ্যাপ্টারটাকে রিভাইজ করে যাইতে পারবো, প্রশ্নগুলোর উত্তর দেখতে পারবো, কিভাবে হচ্ছে আমরা প্রশ্নটা ব্যাখ্যা দেখতে পারবো, শর্টকাটে না যে শর্ট শর্ট ওয়েতে কিভাবে আমরা হইতেছে যে ক্যালকুলেশন করতে পারি, চিন্তা করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখবো। কোনো একটা শর্টকাট ফর্মুলাতে শুধুমাত্র আমরা আটকায় থাকবো না, কিভাবে আমরা মানে ইজি ওয়েতে ক্যালকুলেশন করতে পারি, ইজি ওয়েতে চিন্তা করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখবো। কারণ জাহাঙ্গীরনগর শুধুমাত্র শর্টকাটের ভিত্তিতে চলে না, এরকম অনেক ট্রিকি ট্রিকি চিন্তাও আমাদের করতে হয়। ঠিক আছে, তো হচ্ছে আমাদের এই জিনিসগুলা দেখতে হবে। তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই, যে 5 নম্বর প্রশ্নে কি বলা আছে। তো সমান ভরের দুটি উপগ্রহের ব্যাসার্ধ, সমান ভরের দুটি উপগ্রহের ব্যাসার্ধ যথাক্রমে আর এবং 4R হলে গ্রহ দুটির পর্যায়কালের অনুপাত কত হবে। তো পর্যায়কালের অনুপাত, অ্যাকচুয়ালি এই প্রশ্নটা তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি।
ওকে, এই প্রশ্নটার জন্য আমাদেরকে প্রথমে ভাবতে হবে কেপলারের ফর্মুলা, কেপলারস ল, সি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। যদি আমরা এইটা চিন্তা করতে পারি তাহলে আমাদের অ্যাকচুয়ালি মোটামুটি হয়ে গেছে। তাহলে আমরা কি করব, t1 স্কয়ার ডিভাইডেড বাই t2 স্কয়ার ইজ ইকুয়ালস টু r1 ডিভাইডেড বাই r2 হোল কিউব। যদি আমরা এখানে রেখে দেই দেন হচ্ছে কি, তাহলে আমরা তো এখান থেকে খুব ইজিলি জিনিসটা পেয়ে যাব যে আমাদের পর্যায়কালে শুধুমাত্র অনুপাত বের করতে বলছে। দ্যাটস মিন আমাদের পর্যায়কালের অনুপাত যদি আমরা শুধুমাত্র t1 ডিভাইডেড বাই t2 বের করতে চাই, সেক্ষেত্রে r ডিভাইডেড বাই 4r 3 ডিভাইডেড বাই 2। সো যদি আমি এখানে পাওয়ার যদি হাফ করি, দ্যাটস মিন এখানে আসবে হাফ, আর যদি এ করি 3 যদি পাওয়ার দিই সেক্ষেত্রে অ্যান্সারটা হবে 1/8। সো 1/8 যদি আসে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা কত, 5 এর এখানে 5 এর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সারটা আসে তাহলে বি। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি এভাবে ইজি ওয়েতে চিন্তা করব যে কিভাবে আসলে এই ক্যালকুলেশনটা ইজি ওয়েতে করা যায়। তো আশিক ইসলাম, অজয় বিশ্বাস, আনোয়ার হোসেন আনোয়ার সবাই বলেছে 5 এর বি, না আশিক ইসলাম বলেছে 5 এর এ। সরি আশিক ইসলাম, আমাদের অ্যান্সারটা হবে এখানে 5 এর বি। তুমি অ্যাকচুয়ালি এই জায়গাটাতে একটু ভুল করেছো, হয়তোবা একটু বুঝতে ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনের দিকে যাই। আমরা এই কোশ্চেন গুলা যেগুলো দেখতেছি জাহাঙ্গীরনগর প্রিভিয়াস ইয়ারের রিসেন্ট পাস্ট যে কোশ্চেন গুলা, এগুলা হচ্ছে কি আমাদের হচ্ছে পড়াশোনার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। তো এই কোশ্চেন গুলা যেই টপিক গুলা থেকে আসছে, এই টপিক গুলা থেকেই তোমরা দেখবা জাহাঙ্গীরনগরের যে কোশ্চেন ব্যাংকটা তোমরা নিবা, বা জয়গুলির যদি একটা কোশ্চেন ব্যাংক তোমরা নিয়ে বসো, জাহাঙ্গীরনগরের জন্য একটা যে সেকশন পাবা তোমরা, ওই সেকশনটাতে তোমরা দেখবা যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলা কোন কোন টপিক থেকে সর্বোচ্চ পরিমাণে আসতেছে। তো ওই টপিক গুলা থেকেই কিন্তু জাহাঙ্গীরনগর বারবার বারবার কোশ্চেন গুলা করে থাকে। সো আমাদের ওই কোশ্চেন গুলার জন্য প্র্যাকটিস করতে হবে সর্বোচ্চ পরিমাণে। তো পৃথিবীর গড় ঘনত্ব কত, এটা আসছে কি জাহাঙ্গীরনগর 22-23-এ আসছে, 17-18-তে আসছে। তো এই যে প্রশ্নটা, এটা কি আসলে একটা মুখস্থ মানের একটা প্রশ্ন, যে কনসেপ্ট ভিত্তিক একটা মুখস্থ প্রশ্ন। ঠিক আছে, তো এই যে মুখস্থ প্রশ্নটা, এটার অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার কত, ঠিক আছে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 ইন্টু 10 কিউব কেজি মিটার পার কিউব। ঠিক আছে, তো আমাদের এই ভ্যালুটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, প্রিয়াঙ্কা রয় বলেছে 6 এর, অজয় বিশ্বাস 6 এর, আনোয়ার হোসেন আনোয়ার 6 এর। হ্যাঁ, তোমরা সঠিক উত্তরটি দিতে পেরেছো যে আমাদের হচ্ছে এ। তো এই জিনিসটা কি করতে হবে, যে এই ধরনের কিছু ভ্যালু গুলাকে, যে ভ্যালু গুলা ডিরেক্টলি আমাদের আসে, যে ভ্যালু গুলা ডিরেক্টলি বইতে দেওয়া আছে, সেই ভ্যালু গুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। ওই ভ্যালু গুলো আমাদেরকে ডিরেক্ট পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা আছে, পরবর্তী প্রশ্নে বলা আছে যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত। ঝটপট তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কারণ এই প্রশ্নটা কি খুবই ইজি একটা প্রশ্ন। এই প্রশ্নটা কি পারা আসলে ফরজ বলতে গেলে। তো এই প্রশ্নটার উত্তর তোমরা দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এই প্রশ্নটার উত্তর কি হইতে পারে। 7 নাম্বার প্রশ্ন আমরা এখন দেখছি। 7 নাম্বার প্রশ্নের জন্য তোমরা উত্তরটা আমাকে জানিয়ে দাও দ্রুত। তো এই 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 প্রশ্নটার জন্য আসলে এতটুকু সময় নেওয়াটাও আসলে অনেক বড় একটা বোকামি, যে আমরা জাহাঙ্গীরনগর 22-23 সেশনে এই কোশ্চেনটা আসছে যে পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণের মান কত। পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণের মান কি সব সময় শূন্য। যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের হচ্ছে পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে শূন্য। তো এই প্রশ্নটার জন্য আমরা এতটুকু সময় নিব না। সো আশিক ইসলাম, অজয় বিশ্বাস, ওকে, প্রিয়াঙ্কা রয় লিখেছে এ। দুঃখিত, আমাদের এখানে পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষ ত্বরণের মানটা জিটা অ্যাকচুয়ালি 0 হবে। আমরা এটা মাথায় ঢুকাই নেই যে এটা শূন্য হবে, কারণ আমরা কি জানি যে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে কোনো বস্তু কি ওজন শূন্য হয়ে যাবে। জি এর মানটা আসলে কিভাবে কিভাবে, জি এর গ্রাফটা কি আসলে, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, কেন্দ্র যদি হয়, এটা যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ কি পৃথিবীর পৃষ্ঠ হয়, এবং এটা কি এইচ উচ্চতা, যে কোনো এইচ উচ্চতা অর্থাৎ কি পৃথিবীর বাইরে, সেক্ষেত্রে এটা যদি হয় আমাদের সর্বোচ্চ ভ্যালু 9.8, সেক্ষেত্রে কেন্দ্র থেকে এরকম করে কি 9.8 পর্যন্ত আমাদের কি ভ্যালুটা বাড়বে, এবং এরপরে কি এইভাবে করে কি কমতে থাকবে। ঠিক আছে,
তো জিরো অ্যাকচুয়ালি অনেক দূরে যে হবে, মহাশূন্য যে হবে, তো এইভাবে করি কি, এইভাবে কমতে থাকবে আমাদের হচ্ছে কি, এই যে তোমার জি এর যে ভ্যালুটা আছে, জি এর ভ্যালুটা এভাবে করে কি কেন্দ্র থেকে জিরো থেকে শুরু হয়ে সর্বোচ্চ পর্যন্ত হবে পৃথিবীর পৃষ্ঠে, এবং কি এরপরে কমতে থাকে। তো আমাদের এখান থেকে কিন্তু কনসেপ্টটা রাখতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে ভুল করব না, এই জিনিসগুলা, এই সিম্পল জিনিসগুলো আমরা ভুল করার চেষ্টা করব না, কারণ এই সিম্পল জিনিসগুলোকে যদি আমরা ভুল করি, ভুল করে আসি, সেক্ষেত্রে দেখা যাবে যে কনসেপচুয়াল খুব ইজি ইজি জিনিসগুলো আমরা ভুল করলে আহ, অনেক মানুষ অনেক হয়তোবা কম প্রিপারেশন নিয়েও এই জিনিসগুলোকে কারেক্ট করবে, এবং কঠিন জিনিসগুলোতে যে আমরা সবাই আটকাবো আমরা জানি, আমাদের একটু সময় লাগবে, চিন্তা করতে হবে। সো ওই জায়গাটা থেকে আমরা যদি বলি, সো আমাদেরকে কি পারতে হবে এই জিনিসগুলাকে, আমরা যদি না পারি আসলে আমরা পিছায় যাব সবার থেকে। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য সর্বোচ্চ কোথায়? পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য সর্বোচ্চ কোথায়? দেখো, এটা কিন্তু 22-23 সেশনের একটা প্রশ্ন, ঠিক আছে? তো 22-23 সেশনের একটা প্রশ্ন মানে হচ্ছে কি খুবই রিসেন্ট পাস্টের একটা প্রশ্ন। তো দেখবেন এটা পৃথিবীর আকারের উপর যে জি এর মান, সেই আকারের উপর আসলে এই ইফেক্টটা মানে এই কোশ্চেনটা আসছে। তো আকারের উপর দেখলে দেখা যায় যে পৃথিবী তার মেরু অঞ্চলের দিকে কি একটু চাপা। তাহলে মেরু অঞ্চলের দিকে যদি একটু চাপা হয়, আর এটাকে যদি আমি মেরু অঞ্চল বলি, সেক্ষেত্রে এই মেরু অঞ্চলের দিকটা যেহেতু একটু চাপা, দ্যাটস মিন মেরু অঞ্চলের দিকে আমাদেরকে প্রাবল্য বা জি এর মান, প্রাবল্য অর্থাৎ কি জি, প্রাবল্য অর্থাৎ জি, প্রাবল্য মেরু অঞ্চলের দিকে হয় কি সর্বোচ্চ, ঠিক আছে? তাহলে আমরা এই যে প্রাবল্যের যে প্রশ্নটা দেখলাম, তাহলে প্রাবল্যের প্রশ্নটাতে আমরা কি দেখছি, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য সর্বোচ্চ কোথায়, অর্থাৎ জি এর মান সর্বোচ্চ কোথায়? জি এর মান সর্বোচ্চ হচ্ছে কোথায়? মেরু অঞ্চলে। অর্থাৎ মেরু অঞ্চলেই জি এর মান আমাদের কি সর্বোচ্চ হয়, মেরু অঞ্চল ব্যতীত অন্য কোনো বিষুবীয় অঞ্চলে কত হয়, আমাদের জি এর মানটা সর্বনিম্ন হয়। দ্যাটস মিন আমরা যদি দেখি যে এই প্রশ্নটা আসছে, তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে, বিষুবীয় অঞ্চলের জন্য জি এর মানটা কি হয়তোবা পরবর্তীতে কখনো আমরা কি জাহাঙ্গীরনগরের কোশ্চেনে ফেস করতে পারি, কারণ একই ধরনের কোশ্চেন মানে একই ধরনের টপিক থেকে কি আমরা প্রশ্ন পাইতে পারি। তো যেহেতু এটা আসছে, সো ওই জিনিসটা আসতে পারে, বা এই রিলেটেড আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো কি আমাদেরকে এখন থেকে কি দেখতে হবে, বুঝতে হবে যে এখানে কি অ্যাকচুয়ালি হইতে পারে। সো আশিক ইসলাম, আনোয়ার হোসেন আনোয়ার, সাকিব আহমেদ সবাই বলেছে মেরু অঞ্চলে। হ্যাঁ, মেরু অঞ্চলে অ্যাকচুয়ালি আমাদের এই ঘটনাটা ঘটবে। তো চলো আমরা হচ্ছে তাহলে পরের প্রশ্নটার দিকে চলে যাই। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে যে জিনিসটা বলার চেষ্টা করছে যে নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি? ওকে, মহাকর্ষীয় প্রাবল্য অ্যাকচুয়ালি নিচের কোনটির পৃষ্ঠে সবচেয়ে বেশি, এটা আমাদের কি মনে রাখতে হবে, সবসময় মুখস্থ রাখতে হবে যে কোন জায়গায় এই জি এর মান অ্যাকচুয়ালি বেশি হয়, মানে কোন ভৌগোলিক জায়গাগুলোতে জি এর মান বেশি হয়, কোন জায়গাগুলোতে কম হয়, বা কোন গ্রহে বেশি কোন গ্রহে কম, কত। তো এই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা সেটা হচ্ছে কি বৃহস্পতি, ঠিক আছে? তো 9 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কি আমাদের বৃহস্পতি। বৃহস্পতি থেকে জি এর মানটা হয় কি আমাদের সর্বোচ্চ। তো বৃহস্পতিতে জি এর মানটা কত হয়? 24.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি বৃহস্পতিতে জি এর মান, যেটা কি এখানে উপস্থিত সবগুলোর চেয়ে সর্বোচ্চ, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের জি এর মান। সো 9 এর অ্যাকচুয়ালি হবে আমাদের ডি, অ্যাকচুয়ালি 9 এর অ্যান্সার হবে। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে যাই, যে বিষুব অঞ্চলতে, এটাও কি আমাদের খুবই কমন একটা কোশ্চেন, খুবই ইজি একটা কোশ্চেন। তোমরা হচ্ছে কি দ্রুত আমাদের কাছে এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 সেশনের একটা প্রশ্ন, আমরা দেখতে চাই যে তোমরা কারা এটা দিতে পারো। সো 9 এর ডি, হ্যাঁ 9 সবাই অ্যান্সার করতে পারছে। 9 এর ডি, হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে। সাকিব আহমেদ, আনোয়ার হোসেন আনোয়ার, অজয় বিশ্বাস, প্রিয়াঙ্কা রয়, মাহমুদুল, মুহাম্মদ হৃদয়, ধন্যবাদ তোমাদেরকে অ্যান্সার করার জন্য। তোমরা এই প্রশ্নটার অ্যান্সার খুব দ্রুত দেওয়ার চেষ্টা করো। 10 নম্বর, আমরা এই থিওরি থিওরি রিলেটেড কয়েকটা কোশ্চেন দেখার পরে আমরা কি ম্যাথ, এই চ্যাপ্টারে যে ম্যাথ রিলেটেড যে কোশ্চেন গুলো আসে আমরা সেই কোশ্চেন গুলোর দিকে যাব, এবং সেই কোশ্চেন গুলা কিভাবে খুব ইজিলি সলভ করা যায়, কিভাবে হচ্ছে কি ইজি ক্যালকুলেশন করা যায়, কিভাবে ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, আমরা ওই জিনিসগুলা দেখবো। তার আগে হচ্ছে কি আমরা থিওরি বেসড কোশ্চেন গুলা একটু দেখে যাই। তো 10-এর কি বলছে, 10-এর বলার চেষ্টা করছে যে
অজয় বিশ্বাস 10-এর বি, সাকিব আহমেদ 10-এর বি, প্রিয়াঙ্কা রায় 10-এর বি। তো বিষুব অঞ্চল হতে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণ। তো বিষুব অঞ্চলের দিকে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে কম, মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে বেশি। দ্যাটস মিন কি, কম থেকে বেশির দিকে আসলে তো বাড়বে, বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে। দ্যাটস মিন কি, বৃদ্ধি পায়। তাহলে 10-এর অ্যান্সারটা কি হবে? 10-এর অ্যান্সারটা হবে বি। সো কনসেপচুয়াল একটা কোশ্চেন, থিওরিটিক্যাল একটা কোশ্চেন, আমাদের এই জিনিসগুলো আসবে। তো 11 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 11 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি তাহলে। 11 নম্বর কি বলছে, যে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরু বিন্দুতে কোন কোন বস্তুর ভর ভর কত হবে? এখন জানতে চাওয়া হয়েছে যে ভরের মানটা আসলে কত হবে, যে পৃথিবী যদি হঠাৎ করে থেমে যায়, যদি চলাচল বন্ধ করে দেয়, তাহলে অ্যাকচুয়ালি কোন বস্তুর ভর তখন কি হবে মেরু বিন্দুতে। তো ভর অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হয় না, ভরের কোনো চেঞ্জ হয় না। ভর মানে কি, কোনো বস্তুতে মানে পদার্থের পরিমাণ, কোনো বস্তুতে অবস্থিত পদার্থের পরিমাণ, যে একটা পদার্থ কোনো বস্তুর মধ্যে আসলে কতটুকু পদার্থ আছে, কতটুকু পদার্থের পরিমাণ আছে। সো এখানে কোন কোন সাবজেক্ট ক্লাস হয় প্লিজ জানাবেন কেউ এখানে। জয়কুলির পেজে যদি তুমি আসো, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য যতগুলো সাবজেক্টে তোমার প্রিপারেশন নেওয়া প্রয়োজন, এবং যেই ইউনিটে তুমি স্টুডেন্ট হয়ে থাকো, যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে কি তুমি সব ধরনের ক্লাসগুলাই তুমি করতে পারবে, ফ্রিতে করতে পারবে, এবং আমাদের এই পেজে সব ধরনের ক্লাসগুলোই দেওয়া থাকে, অ্যাভেলেবল থাকে। তুমি পেজ স্ক্রল করলেই সব ধরনের ক্লাসগুলো তুমি দেখতে পারবে। আর অন্যান্য ইউনিটের জন্য হচ্ছে কি ক্লাসগুলো অ্যাভেলেবল থাকে, সবকিছুই আমরা কি অ্যাভেলেবল এখানে পাবো, ঠিক আছে। তো আমরা এখানে দেখছি যে সবাই লিখছে হচ্ছে 11 বি। হ্যাঁ, আগের মতোই, আমি অলরেডি এটার অ্যান্সার করে দিয়েছি। আগের মতোই থাকছে আমাদের কি ভরটা। তো চলো আমরা হচ্ছে এখন একটা আহ, হচ্ছে ইকুয়েশন বেসড একটা কোশ্চেন দেখি, যে পৃথিবীর ভর পৃথিবীর ভর অ্যাকচুয়ালি কোন ইকুয়েশন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনের একটা কোশ্চেন, যে পৃথিবীর ভর আমরা কোন ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে পৃথিবীর ভর আমরা কোন ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। 12 নম্বরের অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হইতে পারে? সো 12 নম্বর কোশ্চেনের অ্যান্সারের জন্য আমাদেরকে স্মল জি, যে ইকুয়েশনটা আছে, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আমাদের কি ওই ফর্মুলাটাতে যাইতে হবে। সেক্ষেত্রে এম ইকুয়াল টু কি হবে? এম ইকুয়াল টু হবে কত? জি আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল জি। জাস্ট এতটুকু চেঞ্জ, ঠিক আছে। দ্যাটস মিন কি আমাদের জি এর ইকুয়েশনটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখলেই আমাদের কি এটা চলে আসবে। সো এখানে কি অনেক বেশি কোনো ট্রিক্স ছিল না, কিছু ছিল না, খুবই সিম্পল একটা কোশ্চেন, শুধু ইকুয়েশনটা একটু চেঞ্জ, ডান থেকে একটু বামে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, এবং 12-র কারেক্ট অ্যান্সারটা হবে এ। অলরেডি আমাদের 12-র জন্য অ্যান্সার করেছে অজয় বিশ্বাস, আনোয়ার হোসেন আনোয়ার। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিয়েছো, সাকিব আহমেদও সঠিক উত্তর দিয়েছে। 12-র এ হবে আমাদের অ্যান্সার, যেটা অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 সেশনে আমাদের কি এই কোশ্চেনটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে। ওকে, প্রিয়াঙ্কারও অ্যান্সার করেছে যে 17-র এ। তো চলো হচ্ছে আমরা এই কোশ্চেনটা যেহেতু অ্যান্সারটা বুঝেছি, আমরা চলো 13 নম্বর প্রশ্নে চলে যাই, যে পৃথিবীর। ওকে, আমরা এখন দেখতে পারবো যে হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন আমরা দেখতে চেয়েছিলাম, তো আমরা সেই ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো দেখা একটু এখন শুরু করে দেবো। যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন 40 নিউটন হলে চাঁদে কত? আমরা হয়তো বা ভুলে অনেকেই কি করে দিব, যে 40 ডিভাইডেড বাই 6, এরকম একটা ভুল আমরা হয়তো বা করতে চাই বা করতে পারি। সেক্ষেত্রে 6 6 36, দ্যাটস মিন 6.66 এরকম, বা 6.67 এরকম অনেকে চিন্তা করব, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা ভুল। কারণ জি এর মান হচ্ছে কি 6/1 ভাগ, জি এর মান 6/1 ভাগ, পুরা ওজনটা না। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, যে আমাদের যে চিন্তাটা করতে হবে, যে জি এর মানের যে অনুপাত এবং জি আর, অর্থাৎ কি পৃথিবীর সাথে চাঁদের যে জি এর মানের যে অনুপাত, এই অনুপাতটা কত? 16/81। এটা হচ্ছে কি আমাদের জি এর মানের অনুপাত। এই জিনিসটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন এই জিনিসটা মনে রাখলে সুবিধা কি? এই জিনিসটা মনে রাখলে আমরা এখন কি পাবো, যে পৃথিবীতে চাঁদে ওই বস্তুটার আমরা ওজন তাহলে কত হবে সেই জিনিসটা আমরা বের করতে পারবো। তো চাঁদে যদি আমরা ওই জিনিসটার ওজন বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এটা পৃথিবীতে ওজন দেওয়া আছে, দেন জাস্ট ডিরেক্টলি 40 ইন্টু
16/81। এখন 81 কে তোমাদের ক্যালকুলেট করা একটু কষ্ট, সো আমরা এটারে একটু কম করে 80 বানায় দিই। তাহলে কি এটা আমাদের কি 2 এবং 8, 8 দুগুণা 16। সো আমাদের কি খুব ইজিলি এই জিনিসটা সলভ হয়ে যাচ্ছে এবং কি অ্যান্সারটা হবে আমাদের কত 8 নিউটন। সো আমাদের কিভাবে চিন্তা করতে হবে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে চিন্তা করতে হবে, এবং এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রেখে দিতে হবে। এই জিনিসটাতে আমরা যখন এই চ্যাপ্টারের ম্যাথ করতে যাব, যখন জি এর মানগুলো তুলনা হবে, অবশ্যই অবশ্যই আমরা অনেক কোশ্চেন দেখতে পারবো যেটা অ্যাকচুয়ালি চাঁদ এবং পৃথিবীর মধ্যকার এরকম কি ওজনের তারতম্য তারতম্য বা ওজনের যে বিষয় আশয়গুলা, এই প্রশ্নগুলা এসে থাকে। যেহেতু এই প্রশ্নগুলা এসে থাকে, তাহলে জি যে চাঁদ এবং জি এর মান যে পৃথিবীতে, এই দুইটার যে অনুপাত, এই অনুপাতটা আমাদের কি মাথায় রাখতে হবে। 16/81 এটা মাথায় রাখতে হবে। এই মানটা যদি আমরা মাথায় রাখি, সেক্ষেত্রে আমরা কি এই ধরনের জিনিসগুলা খুব ইজিলি করতে পারবো। তাহলে ইজিলি কিভাবে কাজ করতে হবে, ছোট ছোট উপায়ে কিভাবে কাজ করতে হবে, এই জিনিসগুলো জানতে হইলে কি আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি ক্যালকুলেট করতে হবে। তো এই ক্যালকুলেশনটা হামরি কিছুই ছিল না, জাস্ট আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, তাহলেই এই ক্যালকুলেশনটা হয়ে যাবে। এবং 13 নম্বর প্রশ্নের উত্তর আমরা কি পেয়ে যাচ্ছি? 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডি 8 নিউটন। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, 14 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। তো 14 নম্বর প্রশ্নটা কি বলছে? ওকে ওকে, এখানে একটা কমেন্ট আসছে, মায়াবতী বলছে, ভাইয়া আমি সায়েন্স থেকে এক্সাম দিতে চাই, আপনাদের এখানে কোনো রুটিন থাকলে আমাকে দিবেন প্লিজ, আমি এখন পর্যন্ত কোনো প্রিপারেশন নেইনি। ওকে মায়াবতী, তোমার ফেসবুক নামটা মায়াবতী, জানি না তোমার অ্যাকচুয়াল নাম কি। সো তোমার জন্য অ্যাডভাইস থাকবে যে তুমি এই যে জয়গুলি পেজটা নিয়মিত ফলো করো, প্রতিদিন দেখো যে কোন কোন ক্লাসগুলো দেওয়া হচ্ছে এখানে। প্রতিদিন মানে আগের দিনেই হচ্ছে পরের দিনের ক্লাস রুটিনটা দিয়ে দেয়, যে আজকে আমি ক্লাস নিচ্ছি, এটা যদি তুমি আগের দিন হচ্ছে পেজ যদি স্ক্রল করতে, বা আজকে সকালবেলা বা আজকে দিনেও যদি তুমি স্ক্রল করতে, তাহলে পেয়ে যেতে যে আজকে কি কি ক্লাস হতে যাচ্ছে। সো এরকম পেজটাকে যদি তুমি স্ক্রল করো, তাহলে তুমি পেয়ে যাবে যে কখন কোন ক্লাসটা হবে। সো অনলাইনে তুমি থাকতে পারো, এবং তোমার জন্য আমি সাজেশন দিতে পারি যে তুমি তোমার রেজাল্ট কি আমি জানি না, বা তুমি অ্যাকচুয়ালি কি করে কতটুকু পড়েছো আমি জানি না, বাট বই বই পড়া শুরু করো, বইয়ের চ্যাপ্টার গুলা শেষ করা শুরু করো, এবং একটা কোশ্চেন ব্যাংক নাও। তুমি জাহাঙ্গীরনগরের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, একটা কোশ্চেন ব্যাংক নাও, ভালো দেখে একটা কোশ্চেন ব্যাংক দিয়ে ভাই তুমি পড়া শুরু করে দাও। পড়ার কোনো বিকল্প নেই, পড়া শুরু করো, কোশ্চেন সলভ করো, ইজি ওয়েতে কোশ্চেন সলভ করতে হয় কিভাবে সেই জিনিসগুলো দেখো। রেকর্ডেড যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করার চেষ্টা করো, হয়তোবা অনেকগুলো ক্লাস তুমি মিস করছো, এর আগে সায়েন্সের ক্লাসগুলো অনেকগুলো মিস করছো, ক্লাসগুলো করার চেষ্টা করো, সামনে যে ক্লাসগুলো হবে সেগুলো করার চেষ্টা করো, এবং নিজে নিজে কোশ্চেন ব্যাংকটা সলভ করার চেষ্টা করো। দেখো তোমার অনেকাংশে এই প্রিপারেশন নেওয়াটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাই। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে স্ক্রিনেই আছে। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g/3 হলে, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ g/3 হলে কোন বস্তু সেখানে তার ওজন হারাবে কত পার্সেন্ট? এটা আসছে কত, কবে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিট 24-25, অর্থাৎ কি প্রিভিয়াস ইয়ারেই এই কোশ্চেনটা আসছে। সো এই কোশ্চেনটা আমাদের কি এখন অ্যান্সার করতে হবে। তো অভিকর্ষ ত্বরণের মান যদি g/3 হয়, সেক্ষেত্রে জি এর কারণেই কিন্তু ওজন হারাচ্ছে। তাহলে জি এর মানটা কত হয়ে গেছে? 1/3 হয়ে গেছে। জি এর মানটা 3/1 হয়ে গেছে। কি 3/2 কমে গেছে, 3/2 কমে গেছে, মাথায় রাখো। দেখো কিন্তু কোশ্চেনটা ভালো করে, 3/1 হয়ে গেছে মানে কি 3/2 কমে গেছে, কমে গেছে। তাহলে 3/2 যদি কমে যায়, তাহলে 3/2 ভ্যালু কত? 0.667। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজ করি, যদি 100 দ্বারা গুণ দিই, তাহলে কত হয় বলতো? 66.67। দ্যাট মিন কি 67% আমাদের কি কমে যায়, ভর কমে যায়। সো এই কোশ্চেনটার জন্য আমাদের কি আহামরি কোনো ম্যাথ করতে হবে না, আমাদের জাস্ট একটা কনসেপ্ট নিতে হবে যে অ্যাকচুয়ালি এখানে ভ্যালুটা কত হচ্ছে বা কত কমছে কত আছে। তো আমাদের কি কি এই ভ্যালু গুলাকে চিন্তা করতে হবে, কত হইতে পারে কি হইতে পারে। তো কোশ্চেন দেখে আমাদেরকে বুঝতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝতে হবে জিনিসগুলাকে, ট্রিক্স গুলাকে ধরতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে কি আমরা হচ্ছে 14 নম্বর প্রশ্নটার উত্তরটা দেখে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের চলো এখন আমরা তাহলে কি 15 নম্বর প্রশ্নের দিকে চলে যাই।
ওকে, আদরি জান্নাত। ওকে, তাহলে তুমি হচ্ছে ক্লাসটা নিয়মিত করার চেষ্টা করো, তুমি ক্লাসটা দেখো, হচ্ছে কি আমাদের সাথে অ্যান্সার করার চেষ্টা করো, এই ক্লাসে প্রশ্নগুলো দেখার চেষ্টা করো। আই থিংক তোমার জন্য অনেক হেল্প হবে। 15 নম্বর একটা কোশ্চেনে বলছে যে একজন লোক ভূপৃষ্ঠে 4 মিটার উচ্চতায় লাফ দিতে পারে, চন্দ্রপৃষ্ঠে সে কত উচ্চতায় লাফ দিতে পারবে? তোমার প্রশ্নটার উত্তর দিতে থাকো, আমি আসছি 1 মিনিটে। ওকে, এখানে কি বলা আছে যে একজন লোক ভূপৃষ্ঠে 4 মিটার উচ্চতায় লাফ দিতে পারে। চন্দ্রপৃষ্ঠে সে অ্যাকচুয়ালি কত মিটার উচ্চতায় লাফ দিতে পারবে? ওকে, আমি দেখতে চাই যে তোমরা হচ্ছে যারা আমার সাথে আছো, আহ দ্রুত হচ্ছে এই প্রশ্নটার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করো। ওকে, আপনারা হচ্ছে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেন যে একজন লোক ভূপৃষ্ঠে 4 মিটার উচ্চতায় লাফ দিতে পারে, চন্দ্রপৃষ্ঠে সে কত উচ্চতায় লাফ দিতে পারবে? ওকে, আমরা তাহলে দেখি যে একজন লোক ভূপৃষ্ঠে হচ্ছে 4 মিটার উচ্চতায় লাফ দিতে পারছে। ঠিক আছে, তাহলে এখানে আসলে তার মাধ্যাকর্ষণটা তাকে আকর্ষণ করতেছে। তো সে 4 মিটার উচ্চতায় লাফ দিতে পারছে। এখন চন্দ্রপৃষ্ঠে সে কত উচ্চতায় লাফ দিতে পারবে? চন্দ্রপৃষ্ঠে তার আকর্ষণটা কত? আসলে চন্দ্রপৃষ্ঠে তার আকর্ষণটা অনেক কম। ঠিক আছে, দ্যাটস মিন কি সে বেশি লাভ দিতে পারবে, কারণ পৃথিবী তাকে G=9.8 এততে হচ্ছে আকর্ষণ করে। কিন্তু তাহলে তাও চন্দ্রপৃষ্ঠ আসলে তাকে কতটুকু আকর্ষণ করবে? তো আমি একটু আগে বললাম যে জি অফ মুন এন্ড জি অফ আর্থ এর রেশিওটা হচ্ছে 16:81। তাহলে কি আমাদের এই রেশিওটা দিয়ে আমাদের চিন্তা করতে হবে এখন। সো তাহলে চন্দ্রপৃষ্ঠে সে আসলে কতটুকু উচ্চতায় লাভ দিতে পারবে? সো 81 ডিভাইডেড বাই 16 ইন্টু 4, তাহলে কত হবে? 4। দেন 4 20-এ 80, অলমোস্ট 20-এর মতো একটা ভ্যালু, 20 পয়েন্ট সামথিং। সো এখানে আমাদের কি 20 একটা ভ্যালু আছে, সো আমাদের কি ওই ভ্যালুটা চিন্তা করতে হবে। সো এইখানে আমরা আমরা যেই ভ্যালুটা জানতে পেরেছিলাম, তো সেই ভ্যালুটা আমি বলেছিলাম তোমাদেরকে এই ভ্যালুটা হচ্ছে কি আমাদের পরবর্তীতে আবার কাজে দিবে। সো আবার কাজে দিয়েছে, এবং এই কোশ্চেনটা কোথায় আসছে দেখো তো, প্রিভিয়াস ইয়ারই আসছে আমাদের কি, পূর্ববর্তী বছরই আমাদের কি এই কোশ্চেনটা আসছে। সো 15 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আমাদের কত? 15 হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো 16 নম্বর কোশ্চেন আমরা যাই, যে 16 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের 1/10 অংশের সমান দূরত্বের নিচে অবস্থিত কোন বস্তুর উপর অভিঘর্ষণ ত্বরণ কত হয়?
ওকে, তাহলে এই যে নিচে অবস্থিত একটা বস্তুর ওজন আসলে কত হইতে পারে, অভিকর্ষ ত্বরণ কত, এটা আমরা তাহলে কিভাবে বের করব? আমাদেরকে আমরা একটা ফর্মুলা জানি, 4/3 জি পাই রো ইন্টু আর মাইনাস এইচ। আমরা এরকম একটা ফর্মুলা সবাই জানি যে হচ্ছে জি ড্যাশ যদি আমরা যদি ভেতরে যাই তাহলে কত হয়। এখন কত দূরত্বে গেছি আমরা সেই জিনিসটা আমাদের এখন জানতে হবে। তো আমরা এই জায়গাটাতে আরেকটা জিনিস এখন করবো যে দেখো 1/10, ঠিক আছে, এই জায়গাতে তাহলে আমরা যে জিনিসটা করবো তাহলে কি 9r/10। এখন এখানে যদি কোনো যদি আমাদের কাটাকাটি যায় সেক্ষেত্রে আমরা কি করব যে আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে 3 3 9 আর এখানে কত 5 2, দ্যাটস মিন কত 6/5 জি পাই রো। তো 6/5 আছে নাই, দ্যাটস মিন কি অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ডি কোনটি নয়। ঠিক আছে, তো আমাদের কি এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা মাথায় রাখলেই আমরা কি করতে পারবো। 16 ডি হচ্ছে কি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 16 ডি যদি আমরা যদি পারি যে 16 ডি কিভাবে করতে হয়, তাহলে 17 ডি কোশ্চেনের অ্যান্সারটা তাহলে তোমরা দ্রুত দিয়ে দাও যে 17 ডি কোশ্চেনের অ্যান্সারটা আসলে কত হবে। ওকে, 17 ডিটা যদি আমরা সলভ করতে যাই তাহলে আবার আমাদের কি করতে হবে যে 4/3 4/3, ওকে 4/3 দিতে হবে। এখন 1/20 দ্যাটস মিন কি 90, 19 আর ডিভাইডেড বাই 20, এটাও গুণ থাকবে আর কি জি পাই রো। তো এখানে কত হবে বলো তো 5, দেন 19/15 জি পাই রো। আর তাহলে দেখো তো 19/20 এটা কি আমাদের 19/15, এটা আমাদের কোন নাম্বার অপশনে আছে, ডি নাম্বার অপশনে আছে। সো আমাদের 17 নাম্বার অ্যান্সারটা কত এটা। ঠিক আছে, দ্যাটস মিন আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি চিন্তাটা করব। তো আগের কোশ্চেনে আমি কি একটু ইলাবোরেটলি দেখাইছি এবং এই কোশ্চেনে কি দেখাইছি যে কিভাবে ইজিলি তোমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে। কারণ কি আর মাইনাস তোমাকে এখানে কি করতে হতো r/20, সো এটার তো ডিরেক্ট ইজি ক্যালকুলেশন ভাই 19 আর মাইনাস হচ্ছে 20, 19 আর মাইনাস 20 আর 4/3। তো আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেট করলে তো বাকিটা আমাদের কি দেওয়াই আছে পাই আর রোজি। তো এই ভ্যালুটা তো থাকবেই, আমাদের জাস্ট এই সামনের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। সামনের ভ্যালুটার জন্য নিউমেরিক্যাল যে পার্টটা আছে এটাকে আমরা জাস্ট প্রথমে ক্যালকুলেট করে নেবো এবং কি বাকিটা আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে 17 ডি, হ্যাঁ 17 ডি আনোয়ার হোসেন আনোয়ার সঠিক উত্তর দিয়েছে, 17 ডি অজয় বিশ্বাস। ওকে, 17 নম্বর কোশ্চেনটা যদি আমরা পেরে যাই তাহলে কি আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর এসআই একক কোনটি। এটা কি খুবই সিম্পল একটা জিনিস যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর হচ্ছে কি এসআই একক কোনটি। আমরা জি এর জি এর একক কি জানি আমরা, নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। এখন নিউটন দুইটা অপশনে দেওয়া আছে, বাট দুইটার সাথে একটাতেও আমাদের কি এখানে যাচ্ছে না। দেখেন কি নিউটনটা যদি আমি একটু ভাঙাই তাহলে কি আসে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। দ্যাটস মিন কি কেজি একটা কমে যাইতেছে, মিটার একটা বেড়ে যাইতেছে। দ্যাটস মিন এই ভ্যালুটা আমাদের হয়। ঠিক আছে, দ্যাটস মিন মিটার কিউব হয়ে যায়, দেন কেজি একটা কমে যায় আর সেকেন্ড টু দি পাওয়ার -2টা আছে। দ্যাটস মিন আমাদের অ্যান্সারটা কোথায় আসে 18 বি তে। দ্যাটস মিন কি আমাদের ডিরেক্ট একক দিয়ে দেয়নি। সো আমাদের কি করতে হবে, ভেঙে নিতে হবে, এসআই এ নিয়ে আসতে হবে সবগুলোকে। দ্যাটস মিন কি এসআই এককের আরেকটা এসআই একক আসলে কোন এককটাকে এসআই একক বলা হয় আমাদেরকে কিন্তু এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে যে কোন এককটাকে এসআই একক বলা হয়। আমাদের কি কি একক আছে বলতো, সি জি এস এফ পি এস এম কে এস। তাহলে এই এম কে এস টাই কিন্তু হচ্ছে আমাদের কি এসআই একক। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানতে হবে। সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস মানে ফুট পাউন্ড সেকেন্ড, তারপরে এমকেএস মানে হচ্ছে মিটার কেজি সেকেন্ড। তো এই মিটার কেজি এগুলা কি আমাদের এসআই একক। সো আমাদের এই এমকেএস পদ্ধতিটাকে বলা হয় এসআই একক। তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই যে কোন লিফট যদি জি ত্বরণের নিচে নামতে থাকে তবে লিফট আরোহী নিজেকে
অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা হচ্ছে কি খুবই সিম্পল একটা কোশ্চেন। আমরা হচ্ছে এই কোশ্চেনটা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে শুধু না, আমরা এই চ্যাপ্টারটা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারেও দেখে আসছি যে কি ওজনহীন না হালকা মনে করবে যদি জি ত্বরণের নিচে, ওকে, জি ত্বরণে ওজন যদি আমরা নামতে থাকি সেক্ষেত্রে কি হবে। এখানে ডিরেক্টলি বলা আছে জি ত্বরণে, দ্যাট মিন জি ত্বরণে যদি হয়ে থাকে তাহলে কি আমরা ওজনহীন অবশ্যই বলবো। এবং ত্বরণটা যদি জি ত্বরণের চেয়ে ছোট হয় দ্যাট মিন হালকা মনে করবো। বাট জি ত্বরণে যদি আমরা নিচে নামতে থাকি সেক্ষেত্রে কি জি মাইনাস জি, আমরা যখন নিচের দিকে নামি তখন আমাদের ওজন হয় এম জি মাইনাস এ। এই এটাই কি লিফটের ত্বরণ। এখন লিফটটা যদি জি ত্বরণের নিচে নামে তাহলে জি মাইনাস জি ইকুয়াল টু জিরো। সো আমরা কি ওজনহীন হয়ে পড়বো সেই সময়। ঠিক আছে, তাহলে 19-এর কত, 19-এর হচ্ছে আমাদের কি অ্যান্সারটা সি। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই। তো 20 নম্বর প্রশ্নে যে জিনিসটা বলা আছে যে ধরা যাক অভিকর্ষ ত্বরণের মান 10, ধরা যাক অভিকর্ষ ত্বরণের মান 10, ভূপৃষ্ঠ হতে 5 মিটার উপর থেকে একটি বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত হবে। তাহলে একটা জিনিস উপর থেকে যখন পড়ে আমরা যখন বেগ বের করি তখন আমরা বেগের ফর্মুলা এটা ইউজ করি যে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh। সো ভি ইকুয়াল টু রুট ওভার 2gh, এবং এখানে ভ্যালু গুলো আসলে কত বলা আছে, 2 ইন্টু জি বলা আছে 10 এবং এইচ এর ভ্যালু বলা আছে 5। তাহলে 5 দুগুণে 10, 10 10-এ 100, রুট ওভার 100 ভ্যালুটা হয়ে যায় 10। দ্যাটস মিন কি আমাদের এখানে বেগের মানটা হবে 20 নম্বর প্রশ্নের জন্য 10 হবে আমাদের কি এখানে বেগ। ঠিক আছে, দ্যাটস মিন আমাদের 20 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কত, 20 নম্বর প্রশ্নের উত্তরটা হবে সি, 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তাহলে আমাদের কি বস্তুটার বেগ কত হবে, 10 মিটার পার সেকেন্ড হবে। ওকে, এই জিনিসটা আমাদের খুবই ইজি ছিল। এটা আমরা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারেও আমরা হচ্ছে কি পরন্ত বস্তুর যে গতিশক্তি বিভব শক্তি ওই টপিকটাতেও একটু দেখার চেষ্টা করছিলাম। সো আমরা আবার হচ্ছে এই জায়গাটাতে ওই ধরনের কোশ্চেনই পাইলাম। সো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই যে ভর অপরিবর্তিত রেখে কি বলা হয়েছে যে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে ভূপৃষ্ঠে জি এর মান কত হবে। তাহলে ভর অপরিবর্তিত রেখে তাহলে জি এর মান, জি এর ইকুয়েশনে আমরা চলে যাই। জি এর ইকুয়েশনে কি বলা হয়েছে, জি এর ইকুয়েশনে আসলে কি জি এর সাথে আর এর সম্পর্ক কি 1/r²। তাহলে আর এর মান যদি আমি ব্যাসার্ধরে যদি আমি এখন কি করি অর্ধেক করি, ঠিক আছে, ব্যাসার্ধরে যদি আমি অর্ধেক করি তাহলে জি ইজ প্রপোর্শনাল টু 1/2 আর হোল স্কয়ার। দ্যাটস মিন কি এখানে কি 2 নিচে আছে, দ্যাটস মিন কি 2 উপরে চলে আসবে, দ্যাটস মিন কি 4/r²। দ্যাটস মিন কি 4 গুণ হয়ে গেল না। সো 21 নম্বর অ্যান্সার কি হবে, 21 নম্বর হবে কি ডি 4g। 21 নম্বরের অ্যান্সার হবে কত 4g। সো পৃথিবীর ভর যদি সেম রাখি এবং ব্যাসার্ধ যদি আমি অর্ধেক করে দিই তাহলে 21 নম্বরের অ্যান্সার আমরা কত পাই, ডি। ডি হয় কত 4g। ঠিক আছে, চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনের দিকে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা আমাদেরকে কি বলার চেষ্টা করছে যে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ আর হচ্ছে কি যে ভর অর্ধেক, ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা আসলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে। তাহলে চলো আমরা দেখে নিই যে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হচ্ছে। আমাদের এখানে যে লক্ষণীয় জিনিসটা যে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু ভর অর্ধেক। এখন তাহলে আমাদের যে জি এর যে মানে ইকুয়েশন আমরা যদি দেখি যে জি ড্যাশ ডিভাইডেড বাই জি, এখন আমরা ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি। আমরা কিন্তু জি এর ইকুয়েশন লিখি যে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে জি ড্যাশ ডিভাইডেড বাই জি আমি যদি ওই ফরম্যাটে এটাকে নিয়ে আসি দ্যাটস মিন আমার হচ্ছে এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ড্যাশ স্কোয়ার ডিভাইডেড বাই এম ড্যাশ, এই জিনিসটা যাবে। সো এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ওকে, ইন্টু আর এর মান কত করছি আমি
একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, দ্যাটস মিন কত? 4r²। আর ভর কিন্তু অর্ধেক, দ্যাটস মিন কি? হাফ এম। তাহলে 2 উপরে গেলে এখানে কত আসতেছে আমার? 8r²। তো এম এম কাটা আর স্কয়ার কাটা, আমার এখানে কত থাকলো? 8। তাহলে তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা কত হচ্ছে আমাদের কি? জি এর জি এর কত গুণ হয়ে যাচ্ছে? ওই গ্রহে অভিকর্ষ ত্বরণের মানটা জি এর কত গুণ হচ্ছে বলতে হবে। প্রশ্নের উত্তর করো। 22d। সো ওকে, তাহলে আমরা পেয়ে গেছি কত? 22 এর d, g/8 হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা হচ্ছে 23 নম্বর প্রশ্নে চলে যাই। ভূপৃষ্ঠ হতে 400 কিলোমিটার, ভূপৃষ্ঠ হতে 400 কিলোমিটার অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের অনুপাত বের করো। সো পৃষ্ঠে ও অভ্যন্তরে আমরা কি অভিকর্ষ ত্বরণের এটা বের করব। সো আমাদের এখানে কোনটা ফর্মুলা ইউজ করব? 1 - h/r, যে ফর্মুলাটা আছে সেটা আমরা ইউজ করব। সো এখানে তাহলে আমাদের এখানে জাস্ট ভ্যালুটা আমাদের কত আসছে? 6000 ডিভাইডেড বাই 6400। তাহলে আমরা যদি জাস্ট এখানে কেটে দিই এবং যেহেতু 4 15 60 এবং 4 16, সো আমাদের এখানে অনুপাতটা কত হবে? 15:16। ঠিক আছে, তাহলে এখানে আমাদের জাস্ট আমরা এভাবে যদি আমরা ম্যাথটা করে দিই যে কত হচ্ছে, সো 15:16 আমাদের এখানে আমাদের ভ্যালুটা আসতেছে। সো তোমরা যদি দেখো এই ম্যাথটার ক্ষেত্রে, সো আমাদের অ্যান্সারটা 15:16। আমরা কিন্তু এটা খুব দ্রুত বের করতে পারি। 23 নম্বরের অ্যান্সারটা আমরা কি খুব দ্রুত করে ফেলতে পারি। ঠিক আছে, তো 24 নম্বরে আমাদের যে জিনিসটা বলা আছে যে 3 × 10⁶ মিটার গভীরতা বিশিষ্ট, 3 × 10⁶ মিটার গভীরতা বিশিষ্ট একটি খনির তলদেশে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 10 মিটার/সেকেন্ড। ঠিক আছে, আর পৃথিবীর ব্যাসার্ধ কত? 6 × 10⁶ মিটার। তাহলে আমরা যদি একটু দেখি যে সেক্ষেত্রে জি এর মানটা কত হয়, সো আমাদের কি এই ফর্মুলাটাতে করতে 1 - h/r। তাহলে দেখেন তো এইচ আর আর এর রিলেশনটা কত হচ্ছে? h/r যদি দেই আমি, তাহলে এখানে ভ্যালুটা কত আসবে? 1 - ½ দ্যাটস মিন আলটিমেটলি হাফ। সো হাফ আমাদের জি ড্যাশ এর মানটা কত আসবে? তাহলে হাফ জি আসবে আমাদের, কি জি ড্যাশ এর মানটা আসবে হাফ জি। সো জি এর মান কত? 9.8, তার হাফ করলে আসে 4.9।
হ্যালো, হ্যালো, সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? ফয়সাল মাহমুদ একটু কমেন্ট করে জানাও এখন কি সাউন্ড শোনা যাচ্ছে কিনা। দুঃখিত, সাউন্ডের একটা প্রবলেম আসছিল, আমি সেটা ফিক্স করে দেওয়ার চেষ্টা করছি। ফয়সাল মাহমুদ একটু তুমি দ্রুত জানানোর চেষ্টা করো যে এখন সাউন্ড আসতেছে কিনা, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। এখন কি আমার সাউন্ড শোনা যাচ্ছে? ওকে, ধন্যবাদ। তাহলে 930 কিলোমিটার উপরে উপগ্রহের বেগের দিক কাকে কক্ষপথের স্পর্শমুখী, আমরা অলরেডি এটা করেছি। তো আমরা 27 নাম্বার ইয়েতে যাই যে পৃথিবীর দুর্যোগ। ওকে, আমরা এটাই করে আসছি একটু আগে। তো 28 নাম্বার প্রশ্নের যদি আমরা দিকে তাকাই, তাহলে 28 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে কোন একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে? তাহলে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ হলে গ্রহের পৃষ্ঠে অভিকর্ষণ ত্বরণ অ্যাকচুয়ালি কত? সো আমাদের এই প্রশ্নটাতে যে আমাদের মুক্তিবেগের একটা তুলনা আছে এই জায়গাটাতে, তাহলে মুক্তিবেগের সমীকরণ কি? আমরা যদি v1 v2 মুক্তিবেগের যদি অনুপাত চিন্তা করি, তাহলে রুট ওভার 2g r1 দেন রুট ওভার g1 দেই 2g2 r2। আমরা যদি এরকম সিনারিও দেখি তাহলে অ্যাকচুয়ালি তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষণ ত্বরণ কত? সো আমি যদি এটা পৃথিবীর পৃষ্ঠ ধরি, তাহলে আসলে আমরা এখানে ভ্যালুটা কত পাবো? তাহলে আমরা দেখি যে কোন একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। আমরা যদি এটাকে যদি পৃথিবী ধরি, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক যদি হয়, তাহলে পৃথিবীতে যদি আমি 2 দ্বারা গুণ দিই, তাহলে তো আমাদের কি জায়গাটা থেকে ইকুয়েশনটা সলভ হয়। তারপরে কি বলছে যে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ হলে, তাহলে মুক্তিবেগটা হচ্ছে কি উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের দ্বিগুণ। ওকে, তাহলে দ্বিগুণ হলে গ্রহের পৃষ্ঠে অভিকর্ষণ ত্বরণ কত? মুক্তিবেগ হলো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষণ ত্বরণ, অর্থাৎ g1 এর ভ্যালু কত? দ্যাটস মিন আমি উভয় পক্ষে যদি আমি স্কয়ার করি, দ্যাটস মিন আমাদের কি এই r আর কেটে যায়, dv কেটে যায়, এখানে থাকে আমার কত 4 থাকে, এখানে কত থাকে আমাদের a2 যদি আমি যদি কেটে দেই, সো আলটিমেটলি আমাদের তো আমি যদি এই ফুল ক্যালকুলেশনটাকে যদি আমি যদি সিমুলেট করতে চাই, সো আমার এখানে আরো আরো 2 থাকতেছে, √2 থাকতেছে। সো আমি এই ফুল জিনিসটাকে যদি এই পাশে নিয়ে আসি, সো আমাদের এখানে g এর যে ভ্যালুটা আসবে, g এর ভ্যালুটা আসবে কত আমাদের এখানে? আমাদের এখানে ওকে, সরি সাউন্ড ক্লিয়ার না। আমরা যদি দেখি যে g এর ভ্যালুটা এখানে কত আসতেছে, g এর ভ্যালুটা আসতেছে আমাদের g ড্যাশ ইকুয়াল টু আসতেছে g ইনটু এখানে আসলে কত আসবে? g ইনটু আসতেছে আমাদের কত 8, ঠিক আছে? g ইনটু 8 আসতেছে। আমরা যদি এই পুরো ক্যালকুলেশনটাকে করি এখানে, তাহলে g ইনটু 8 যদি আসে, g এর মান কত 9.8 ইনটু 8। সো 8 কে 9 দ্বারা গুণ দিলে হয় কত 72, যোগ 8 কে 8 দ্বারা গুণ দিলে হয় কত 64, দ্যাটস মিন কত 6.4। সো কত হলো আমাদের এখানে 78.4। সো আমাদের 28 নাম্বার কোশ্চেনের आंसर কত হয় 78.4 হয় আমাদের 28 নাম্বার কোশ্চেনের आंसर। সো আমাদের কি এই জিনিসগুলোকে একটু দ্রুত করে ফেলার চেষ্টা করতে হবে, সলভ করতে হবে খুব ইজি ওয়েতে, ঠিক আছে? আমি ওয়েটা দেখাই দিলাম তোমাদেরকে, পরবর্তীতে তোমরা সলভ করবে। তো 29 নাম্বার প্রশ্নের উত্তর কি? সর্বজন স্বীকৃত, আমরা সবাই জানি এই প্রশ্নের উত্তর যে পৃথিবীর মুক্তিবেগের মান কত? পৃথিবীর মুক্তিবেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো আমাদের কি এই প্রশ্নটা নেওয়ার দরকার নাই, সো আমাদের এই প্রশ্নটা আমরা সবাই জানি। তো 30 নাম্বার প্রশ্নে যে জিনিসটা বলা আছে যে তো 30 নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ 2 গুণ, কিন্তু একই পৃথিবীর ব্যাসার্ধ 2 গুণ কিন্তু একই ঘনত্ব বিশিষ্ট কোন গ্রহের মুক্তিবেগ কত? অর্থাৎ কি আমি ব্যাসার্ধকে কত করতেছি? ব্যাসার্ধকে 2 গুণ করতেছি। তাহলে ব্যাসার্ধকে যদি আমি 2 গুণ করি, দ্যাটস মিন কি
r is equals to 2r, অর্থাৎ r dash equal to হচ্ছে কত 2r। r এর সাথে কিন্তু m এর একটা সম্পর্ক আছে, ভরের একটা সম্পর্ক আছে, r is proportional to m cube। সো আমি যদি r দ্বিগুণ বাড়াই তাহলে আমার পরিবর্তিত m এর মান কত হবে, তাহলে 8m হবে, কারণ 2 কে যদি আমি কিউব করি তাহলে 8m হচ্ছে আমাদের। তাহলে আমরা ভ্যালুগুলো আসলে কত পাই, তাহলে আমাদের যে v এর যে ভ্যালু রুট ওভার 2gm ডিভাইডেড বাই r, তাহলে এইখানে আমরা জাস্ট ভ্যালুগুলোকে বসাই 2r আর 8m, তাহলে 2g8m ডিভাইডেড বাই 2r, সো 2 তো 8 দুগুণা 16, 16 থেকে 2 যদি কাটি তাহলে আমি 8 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো 16 থেকে যদি 2 কাটি তাহলে আমি সেখানে পেয়ে যাচ্ছি কত, 8 পেয়ে যাচ্ছি। তাহলে 8gm ডিভাইডেড বাই r পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা দরকার, আমাদের এখানে 2gm ডিভাইডেড বাই r রাখতে হবে, তাহলে আর বাকি থাকে এখানে আমাদের 4 কে 2 নিয়ে আসলে 2 হয়, 2gm ডিভাইডেড বাই r। সো এটার ভ্যালু কত, 11.2 জানি। সো 2 11.2 এটা আসলে কত, 22 এর সমতুল্য একটা ভ্যালু। সো 30 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা কত আমাদের, 30 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা হবে তাহলে কত আমাদের, 22 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 30 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা হবে আমাদের 22 কিলোমিটার পার সেকেন্ড। আমরা যদি এইভাবে যদি ম্যাথটাকে যদি চিন্তা করি তাহলে কি আমাদের 30 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা খুব ইজিলি পেয়ে যাই, 22 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটার দিকে চলে যাই, দেখি যে কি কি বলা আছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে কি, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। এখন কি বলা আছে যে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। তাহলে r ড্যাশটা কত, r ড্যাশ ইকুয়াল টু 2r আর g ড্যাশটা ইকুয়াল টু হচ্ছে 4g, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে দেওয়া আছে, তাহলে উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুণ, তাহলে পৃথিবীর তুলনায় কত গুণ, মুক্তিবেগের মানটা কত, √2gr, কারণ এখানে g আর r দেওয়া আছে, তাহলে কত 4 দুগুণা 8, তাহলে কত √8 ইনটু 2gr হয়ে যাইতেছে না, কারণ রুটের ভিতরে g এর সামনে একটা 2 আর এর সামনে একটা 4, 4 দুগুণা 8, এটা যদি রুটের বাইরে নিয়ে আসলে দেখি √8 গুণ। সো 31 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা হয়ে যাচ্ছে কত আমাদের, সি অপশন √8 গুণ, ঠিক আছে। সো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে কি আমাদের এই কোশ্চেনগুলো সবগুলোকে আমরা সলভ করতে পারি, খুব ইজি ওয়েতে আমরা এই জিনিসগুলোকে কি সলভ করতে পারি। সো আমরা হচ্ছে আজকের দিনে হচ্ছে কি শেষ পর্যায়ে চলে আসছি কোশ্চেনের কোশ্চেন সলভিং এর। সো আমরা এই সবগুলো জিনিসগুলো দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। তো জাহাঙ্গীরনগরে হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে কি খুব ইজি খুব কিছু কোশ্চেন আসে, যেই কোশ্চেনগুলো খুব ইজিলি সলভেবল, খুব ইজিলি আমরা সলভ করতে পারি, অনেক বেশি ট্রিক্স না, অনেক কিছু না, জাস্ট কি ডিরেক্ট কিছু ইকুয়েশন থেকে আমাদেরকে এই চ্যাপ্টারে ম্যাথগুলো দিয়ে থাকে। সো যেহেতু আমাদের ডিরেক্ট ইকুয়েশন থেকে আমরা এই ম্যাথগুলো পেয়ে থাকি, এই ম্যাথগুলো আমরা ইজিলি করতে পারবো, এবং কি কনসেপচুয়াল কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আমাদেরকে এই চ্যাপ্টারে দিয়ে থাকে, যেই জিনিসগুলো আমরা কি করতে পারবো এখান থেকে। সো আশা রাখি তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলো অ্যানসার খুব দ্রুত করতে পারবে। সো আজকে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। সো যারা আমাদের সাথে ছিল সকলকে ধন্যবাদ। তোমরা হচ্ছে কি প্র্যাকটিস করতে থাকো বাসায়, কোশ্চেন ব্যাংকগুলো নিয়ে হচ্ছে তোমরা জিনিসগুলো দেখতে থাকো, জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিতে থাকো, সর্বোচ্চ জাহাঙ্গীরনগর কোশ্চেনগুলো সলভ করতে থাকো, এবং আমাদের সাথে থাকো। পরবর্তী ক্লাস আমরা হচ্ছে খুব দ্রুত তোমাদেরকে জানিয়ে দিব যে কবে আমাদের পরবর্তী ক্লাসটা হবে, পরবর্তী ক্লাসের শিডিউলটা কি হবে, কোন চ্যাপ্টারের কোশ্চেনটা সলভ করা হবে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।